মধ্যপ্রাচ্য সংঘাতে বিভিন্ন দেশে আটকা হাজারো বাংলাদেশি। বিশেষ বিমানে দুবাই থেকে ঢাকা ফিরলেন 189 যাত্রী। 6 দিনে 219টি ফ্লাইট বাতিল। ভিসা নিয়ে দুশ্চিন্তা কাটছে কুয়েত প্রবাসীদের। জরিমানা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে মেয়াদ। 3 মাসের অনুপস্থিতির অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। বিমানবন্দরে 58% কমল সারচার্জ। টেকসই এভিয়েশন শিল্প গড়ায় মাইল ফলক বলছেন সংশ্লিষ্টরা। টিকে থাকা সহজ হবে আশা এয়ারলাইন্সের। আমদানি শুল্ক ভ্যাট কমানোর পর অস্থির এলপিজির বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে 1,500 টাকা পর্যন্ত। উপেক্ষিত নির্ধারিত দাম কারসাজি হয় রশিদে। এবং মেহেরপুর থেকে 30 কোটি টাকার সবজি রফতানি। গন্তব্য সিঙ্গাপুর ও মালয়েশিয়া। তালিকার শীর্ষে বাঁধাকপি, বিটরুট ও কাঁচামরিচ। নিরাপদ উৎপাদনে গুরুত্ব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকলে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বাজার বিশ্লেষকরা। এদিকে বড় পতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার। আর মুদ্রা বাজারে ঊর্ধ্বমুখী ডলারের দর স্থিতিশীল হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে ইউরোতে। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় অস্থির বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের দাম। বিশ্বের 20% জ্বালানি পরিবহনের জলপথ হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার উদ্বেগের মুখে বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি $83 আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 2.5% বেশি বেড়ে দাঁড়ায় $76.07। যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম এখন পর্যন্ত 12% বেড়েছে। যুক্তরাজ্যের বাজারে গ্যাসের দাম 60%-এরও বেশি বেড়ে গেছে। তেল গ্যাসের দাম এমন ঊর্ধ্বমুখী থাকলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে বড় পতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার। জাপান বহির্ভূত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় সূচক MSCI বেড়েছে প্রায় 3%। বড় পতন কাটিয়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 10.4% বেড়েছে, আর জাপানের নিক্কে বেড়েছে প্রায় 3%। চীনের ব্লু চিপ সূচক প্রায় 1% আর সাংহাই কম্পোজিট সূচক 0.4% বেড়েছে। তবে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লে এশিয়ার পুঁজিবাজারের এমন অবস্থা স্থায়ী হবে না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তবে জ্বালানির সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে বিনিয়োগকারীদের। ঊর্ধ্বমুখী ডলারের দাম স্থিতিশীল হওয়ায় কিছুটা স্বস্তিতে ইউরো। বর্তমানে ডলার সূচকের মান দাঁড়িয়েছে 98.82-এ, আর প্রতি ইউরোর দর স্থির হয়েছে $1.16 আর স্টার্লিং $1.33। অবশ্য সপ্তাহ ব্যবধানে ডলারের মান এখনও 1% বেশি রয়েছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম 0.8% বেড়ে আউন্স প্রতি ঠেকেছে $5,177। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 ক্রু ছিলেন। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। এ সময় বিমানবন্দরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। অনেকে তুলে ধরেন যুদ্ধের অভিজ্ঞতাও। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। এতে বিভিন্ন দেশে আটকা পড়েন অসংখ্য বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। এরই মাঝেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় রানওয়ে স্পর্শ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS342। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 জন ক্রু সহ 189 জন যাত্রী, যাদের প্রত্যেকেই সংঘাতের এক দুঃস্বপ্ন পেরিয়ে মাতৃভূমির মাটিতে পা রাখলেন। দীর্ঘ বছরের বিচ্ছেদের পর কলিজার টুকরো সন্তান যখন এসে জড়িয়ে ধরল, তখন মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। মন খারাপ, আমরাও কান্নাকাটি করছি। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। কেমন ছিল আসলে পরিস্থিতিটা? ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার ওখানে মনে হইতাছে যে আমি খুব খুশি। চলমান সংঘাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে পরিবারের কাছে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকে। কিন্তু মোটামুটি কাজ করছে যে ভয়
একটা যদি কিছু হয় আমাদের এখন কি অবস্থা হবে, এই জন্য বিমান অফ ছিল, তখন মনে করেন কালকে বিমান ওখানে হচ্ছে, আমি আজকে আসছি এই জন্য। অবশ্য পরিবার স্বজন অবশ্য দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। 28 তারিখে আমরা ব্যাক করছিলাম আর কি। তো এই আপনার ইমিগ্রেশন যখন করব সব দিয়েছিলাম, পরে হঠাৎ করে স্টপ করে দিল। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। ঢাকা দুবাই ঢাকা রুটে চালু করা হয় দুটি বিশেষ রেস্কিউ ফ্লাইট। তাদের ফিরিয়ে আনতে 4 মার্চ বিকেলে দুবাই পৌঁছে BS 341। ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীরা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা শীঘ্রই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে গত 6 দিনে বাংলাদেশের 219টি ফ্লাইট বাতিল হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার জেরে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যেমন আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল হচ্ছে, তেমনই কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশগামীও আন্তর্জাতিক ফ্লাইটগুলো কিন্তু বাতিল হচ্ছে। এই কারণে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকা পড়েছে বাংলাদেশিরা। আর সে সকল যাত্রীদের কিন্তু দেশে ফিরিয়ে আনতে গতকাল ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট বিকেলে ঢাকা থেকে দুবাই পৌঁছায়। আর সেখান থেকে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 জন ক্রু সহ মোট 189 জন যাত্রী নিয়ে কিন্তু সেই ফ্লাইটটি আজ সকাল 7টা নাগাদ ঢাকা এসে পৌঁছায়। এছাড়াও কিন্তু এমিরেটসের একটি বিশেষ ফ্লাইট কিন্তু কিছুক্ষণ আগে অবতরণ করেছে। আর সেই ফ্লাইটের যে সকল যাত্রীরা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে কিন্তু তারা বের হচ্ছেন এই অ্যারাইভাল থেকে। তাদের কয়েকজনের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে দুবাই থেকে তাদের 28 তারিখের ফ্লাইট ছিল, তবে সেটি বাতিল হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে তারা শিডিউল পাননি ফ্লাইটের। আর তারা গতকাল রাতের ফ্লাইটে কিন্তু আসার সুযোগ পেয়েছেন। এই যে বিশেষ ফ্লাইটটি ইউএস বাংলা এমিরেটস পরিচালনা করছে দুবাই টু ঢাকা রুটে, সেই ফ্লাইটে কিন্তু তারা আসার সুযোগ পেয়েছেন। এতে কিন্তু তারা খুবই কৃতজ্ঞ, কারণ তারা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ দুবাইয়ে আটকা পড়েছিলেন। এছাড়া কিন্তু সৌদি আরব থেকেও কিন্তু আজ কিছুক্ষণ আগে একটি ফ্লাইট অবতরণ করেছে। এদিকে 6 দিনে কিন্তু বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে কিন্তু বাতিল হয়েছে 219টি ফ্লাইট। এর মধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু বাতিল হয়েছে 173টি ফ্লাইট, আর চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 46টি ফ্লাইট। এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। ফ্লাইট বাতিল সহ সার্বিক খবর জানতে এখন সরাসরি ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতিতে ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তায় থাকা কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা কিছুটা স্বস্তির খবর পেয়েছেন। কোনো অতিরিক্ত ফি বা জরিমানা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে তাদের ভিসার মেয়াদ। কুয়েতে ভ্রমণে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারির পর শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। এছাড়া দেশে ছুটিতে থাকা প্রবাসীদের 3 মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে কুয়েত সরকার ভিসা জটিলতায় থাকা প্রবাসীদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে। কুয়েতে ভ্রমণে এসেছেন এমন প্রবাসী বা তাদের পরিবারের যাদের ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে বা হতে চলেছে, তাদের ভিসার মেয়াদ সক্রিয়ভাবে 1 মাস বাড়ানো হয়েছে। সুখবর রয়েছে ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের জন্যও, যারা 28 ফেব্রুয়ারির পর ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে কুয়েতে ফিরতে পারেননি, তাদের জন্য সক্রিয়ভাবে 3 মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। এতে করে দেশে আটকে পড়া প্রবাসীদের চাকরি হারানো বা নতুন করে ভিসা করার আতঙ্ক অনেকটাই কেটেছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে, যার জন্য প্রবাসীদের কোনো বাড়তি ফি বা জরিমানা গুনতে হবে না। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যারা এখানে এসে যেতে পারেন না এখনো বা যাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাদের জন্য অটোমেটিকলি একটা রিনিউয়াল করা হবে কিছুদিনের জন্য, যাতে করে মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারে। তো এই জন্য কুয়েত সরকারকে স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো নিউজ দিচ্ছে কুয়েত সরকারে, খুব মানবিক দিক দিয়া, যে যারা ওই আটকিছে তার জন্য 3 মাসের ভিসা ওই অটোমেটিক রিনিউ হইব।
এটা মাশাআল্লাহ খুব ভালো জিনিস। কুয়েত সরকার এখন যে আইনটা করছে আপনার যে 3 মাস পর্যন্ত এটা অটোমেটিকলি আপনার রেনিউ হবে, এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। কুয়েত সরকার জানিয়েছে পরিস্থিতি বুঝে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। প্রবাসীদের নিয়মিত সরকারি হালনাগাদ তথ্যে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতি কার্য দিবসে 1000 মেট্রিক টন চাল আমদানি হচ্ছে। বিস্তারিত জানতে সেখানে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, চলে যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরা ভোমরা কাস্টম হাউসের পোর্ট এরিয়ায়। এই পোর্ট এরিয়ায় আমদানি রপ্তানি খুব স্বাভাবিকভাবেই চলছে। আমদানি পণ্যবাহী ট্রাক পোর্টে ঢুকছে এবং আনলোডের অপেক্ষায় এখন সবাই লোকজনের ভিড় জমাচ্ছে। বিশেষ করে C&F আমদানিকারক সকলেই এখন এই ইয়ার্ডের মধ্যেই অপেক্ষা করছে তাদের পণ্যবাহী গাড়ি থেকে বাংলা গাড়িতে আনলোডের জন্য। বিশেষ করে সাতক্ষীরায় প্রতিদিন 1200 এমনকি 1500 মেট্রিক টন চাল ঢুকছে এই বন্দর দিয়ে। চাল আমদানি হচ্ছে ভারতে, যে চাল আমদানি হচ্ছে স্বর্ণা, রত্না, নাজিরশাড়ি এবং মিনিগেট, এই 4 ধরনের চাল আমদানি হচ্ছে ভোমরা বন্দরে। একই সাথে 17টি আইটেমে জাল আছে, পেঁয়াজ আছে, আদা রসুন সহ আরও অন্যান্য 17টি আইটেমের মাল আমদানি হচ্ছে এই ভোমরা কাস্টম হাউসের আন্ডারে। ভোমরা কাস্টম হাউসের আন্ডারে এই প্রতিদিন এই মাল আমদানির সাথে সাথে কাজ বেড়েছে শ্রমিক কর্মচারী, বন্দর শ্রমিকদের এবং C&F কর্মচারীদের। এতে তারা যেমন সন্তোষ প্রকাশ করেছে, তবে আমদানিকারকদের অনেক চাহিদাই এখানে রয়েছে অবকাঠামো উন্নয়নের জন্য। অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন আমাদের C&F অ্যাসোসিয়েশন, আমাদের আমদানিকারক সমিতি। তারা বলছে এই অবকাঠামো উন্নয়ন হলে এই বন্দরে আরো বেশি পণ্য আমদানি হবে, আরো বেশি রাজস্ব আদায় হবে। তারা এই আমদানির প্রহার বাড়ানোর জন্য, পরিধি বাড়ানোর জন্যে বারবার তাগিদ দিচ্ছে বন্দর কর্তৃপক্ষের কাছে, তারা তাগিদ দিচ্ছে কাস্টম হাউসের কাছে। কাস্টম হাউস বলছে আমরা এই কাস্টমসের সকল পণ্যই এখন আমদানির অনুমতি রয়েছে। আমরা সেই পণ্য আমদানির ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন খুবই জরুরি। এই ছিল সাতক্ষীরার ভোমরা বন্দরে কাস্টম হাউসের সর্বশেষ। চাল আমদানি খবর জানতে এখন সরাসরি ছিলাম সাতক্ষীরায়। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন প্রসিকিউটর মইনুল করিম। যাচ্ছি সেখানে। কিছু কিছু টিভি চ্যানেল লাইভে ছিল, এমন অবস্থায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে শহীদ আবু সাইদ নিরস্ত্র অবস্থায় যখন 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, তখন সেই নিরস্ত্র অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলার পরবর্তীতে বিজ্ঞ আদালতে ট্রাইব্যুনালে আসার পরে আমরা এর তদন্ত শেষ করে ফরমাল চার্জ দাখিল করেছি। এরপরে ট্রাইব্যুনাল 2-এ এর বিচার কার্য সম্পন্ন হয়েছে। সেখানে আমরা 30 জন আসামির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম এবং 25 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা শেষে, যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ছিল মামলাটি। আজকে এই মামলার রায়ের জন্য তারিখ নির্ধারণ হয়েছে আগামী এপ্রিল মাসের 9 তারিখ। ধন্যবাদ। সরাসরি ছিলাম জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যা মামলার রায়ের দিন ধার্যের ব্রিফিংয়ে। প্রত্যাশার 3 দশক পর দেশের বিমানবন্দরে 5 ভাগের 4 ভাগই কমানো হয়েছে সারচার্জের পরিমাণ। টেকসই এভিয়েশন শিল্প গড়ার পথে এমন সিদ্ধান্তকে মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আর এয়ারলাইন্সগুলো বলছে এতে টিকে থাকা সহজ হবে তাদের। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে।
বিমানবন্দর রানওয়ে ব্যবহার, কন্ট্রোল রুম, বিমান পার্কিং ও টার্মিনাল সুবিধার ওপর বার্ষিক সারচার্জ ভারতে 12 থেকে 18%, ওমানে 10%, সিঙ্গাপুরে 8% আর পাকিস্তানে মাত্র 2%। সেখানে বাংলাদেশে এই সারচার্জ ছিল 72%। এই উচ্চ সারচার্জের কারণে দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো পরে আর্থিক সংকটে এবং বন্ধ হয়ে যায় কয়েকটি এয়ার সংস্থা। কিন্তু বছরের পর বছর ধরে এই চার্জ কমানোর দাবি থাকলেও গুরুত্ব দেয়নি কোনো রাজনৈতিক সরকার। 2026 সালে বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। বিমান মন্ত্রণালয় বিধিমালা সংশোধনের মাধ্যমে দেশের 7টি বিমানবন্দর ব্যবহারে এক ধাপে 72% থেকে কমিয়ে সারচার্জ করা হয় 14.25%, যা নিজেদের সক্ষমতা বাড়াবে বলে জানায় এয়ারলাইন্সগুলো। গত 29 বছর ধরে এটা আমাদের অনেকটা আন্দোলনের মতো ছিল, যে আমরা আসলে সব গভর্নমেন্টের কাছে আমরা আসলে দাবি করেছিলাম যে আমাদের সারচার্জটা রিডিউস করা হোক। বাট বিগত সময়ের সরকারগুলো আসলে আমি বলবো যে এয়ারলাইন্সের দিকে আসলে কথা শোনেন না কিংবা কর্ণপাত করেন নাই। বাট ইন্টারিম গভর্নমেন্ট সেই সুযোগটা দিয়েছে। সারচার্জ করার ফলে যে বন্ধ হওয়ার যে প্রবাবিলিটি থাকে সেইটা আসলে রিডিউস হয়ে যাবে। সাস্টেনেবিলিটিটা আসলে বেড়ে গেল এয়ারলাইন্সগুলোর। মূলত বিমানবন্দর ব্যবহারের চার্জ বকেয়া রাখলে প্রতি মাসে অতিরিক্ত অর্থ গুনতে হতো 6%, বছর শেষে হিসেবের খাতায় যোগ হতো 72%। বিশেষজ্ঞরা জানান, এভিয়েশন শিল্প সম্প্রসারণে বড় বাধা ছিল তুলনামূলক বাড়তি এই অর্থ। এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক বড় বড় এয়ারলাইন জিএমজি বা ইউনাইটেড, তারপর রিজেন্ট এয়ারওয়েজ এরা বন্ধ হয়ে গেছে, এবং এটা বন্ধ হওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু এই সারচার্জ। হ্যাঁ, বিকজ এই বিপুল পরিমাণে যে সারচার্জ হতো, এটা বেশিরভাগ এয়ারলাইন্সে কিন্তু বহন করা তাদের জন্য মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা তারা করতে পারে না। এইটা আমাদের দেশের বিমান চলাচলের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হবে। চলতি বছর থেকে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত, কিন্তু সারচার্জ কমলেও টিকিটের দামে প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা। সিভিল এভিয়েশন চার্জেস কমানোর ক্ষেত্রে এয়ারলাইনগুলো একটু সচ্ছল হবে, বা সেটা আলটিমেটলি ফেয়ারের উপরে যে খুব একটা প্রভাব ফেলবে এটা আমার মনে হয় না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের কাছে দেশীয় বিমান সংস্থাগুলোর মোট বকেয়া দেনা 7,351 কোটি টাকা। এর মধ্যে দেরি ফি বা সারচার্জের অর্থই প্রায় 78%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে আয়কর রিটার্ন আদায়ে মাইল ফলক ছুঁয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই রিটার্ন দাখিল করা করদাতার সংখ্যা ছাড়িয়েছে 40 লাখ। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বুধবার পর্যন্ত অনলাইন ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছে প্রায় 50 লাখ করদাতা। দাখিল করা ই রিটার্নের মধ্যে 28,66,618 জন পুরুষ ও 11,36,003 জন নারী করদাতা। করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন 14,35,630 জন পুরুষ করদাতা ও নারী করদাতার সংখ্যা 7,65,197। অর্থাৎ 22 লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিলেও কোনো কর দেননি। কমানো হয়েছে আমদানি শুল্ক ভ্যাট, কিন্তু শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 600 থেকে 1,500 টাকা পর্যন্ত বেশি। এজন্য বাজারজাতকরণের প্রতিটি ধাপে নেওয়া হচ্ছে রসিদ জালিয়াতির আশ্রয়। মিজানুর রহমান মিন্টু ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন, মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকার মতো বাড়তি খরচ হয়েছে। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1,341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1,700 থেকে 2,000 টাকা পর্যন্ত। 1,850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের দেশ সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। 2,000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছি, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো। উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রসিদ জালিয়াতির মাধ্যমে। সরকার যে রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। রিটেল পয়েন্টে এই মূল্যটা আরো বেশি বাড়ছে,
ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন, আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারের শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হেয়ারকাট বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন তারা। একই সঙ্গে কোনো বাধ্যবাধকতা না রেখে একীভূত 5 ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। তারা জানান, অনেক শাখায় 2 লাখ করে টাকা তুলতেও বিধিনিষেধ করেছেন। ব্যাংকের ঘাটতি পূরণে এবং আমানতকারীদের অর্থ ফিরে দিতে ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকে অর্থ ফেরানোর দাবি জানান তারা। চলতি মৌসুমে মেহেরপুরে 30 কোটি টাকার সবজি রফতানি হয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন বাজারে। তালিকায় রয়েছে পাতাকপি, বিটরুট ও কাঁচামরিচ। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাঠ। ক্ষেত থেকে বাঁধাকপি তুলে কাগজে মোড়াতে ব্যস্ত শ্রমিকরা। উৎপাদিত এসব সবজি যাবে মালয়েশিয়ার বাজারে। শুধু বাঁধাকপি নয়, যাচ্ছে বিটরুটও। কৃষি বিভাগ ও রপ্তানি প্রতিষ্ঠানের সহায়তায় চলতি মৌসুমে জেলার 6000 কৃষক রপ্তানিযোগ্য বাঁধাকপি, বিটরুট ও কাঁচামরিচ উৎপাদন করেছেন। গ্যাপ পদ্ধতিতে উৎপাদিত এসব কৃষিপণ্য যাচ্ছে সিঙ্গাপুরেও। বিঘা প্রতি এগুলো আমরা 70-80 হাজার করে আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে আমাদের লাভটা ভালো হয়েছে। খুব ফোনটা করেছে চাষের কারণে আমরা অনেক বাজারে এবার দাম পেয়েছি। রপ্তানিকারকরা বলছেন, মানসম্মত সবজি উৎপাদন করে এরই মধ্যে রপ্তানি বাজারে সুনাম তৈরি হচ্ছে। উৎপাদন বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি কর্মকর্তারা। মেহেরপুর জেলার পাতাকপিটার রিপোর্টটা খুবই ভালো। এখানকার পাতাকপিটা খুব ফ্রেশ থাকে, পোকামাকড় নাই। চাষিরা একটু বেশি আগ্রহী। এবার মোটামুটি যেভাবে বাঁধাকপি চাষিরা আগ্রহ করছে, এই অতিরিক্ত লাভের কারণে দেখা যাচ্ছে আগামী থেকে 2 গুণেরও বেশি হতে পারে। এদিকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে আন্তর্জাতিক বাজার বাড়ানো ও স্থানীয় কৃষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা আসলে এখন চেষ্টা করছি যে কৃষকদেরকে সরাসরি কিভাবে সরাসরি মূল চ্যানেলের সাথে লিঙ্ক করে দেওয়া যায়, যাতে তারা কোনো সিন্ডিকেটের আওতার মধ্যে তারা যাতে না আটকে পড়ে। চলতি মৌসুমে 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে 10,000 পিস বাঁধাকপি, 500 মেট্রিক টন কাঁচামরিচ ও 1 মেট্রিক টন বিটরুট রপ্তানি হচ্ছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। এদিকে নওগাঁর হাটে আলুর দামে নেমেছে ধস। পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। এক সপ্তাহ 1 মণে কমেছে 100 টাকা পর্যন্ত। এতে উৎপাদন খরচও উঠছে না বলে দাবি চাষিদের। বিভিন্ন বাহনে করে ভোরে ক্ষেত থেকে তোলা আলু নিয়ে আসছেন হাটে চাষিরা। চলতি সপ্তাহে নওগাঁর হাটে বেড়েছে আলুর সরবরাহ, আর এতেই আলুর বাজারে নেমেছে ধস। ব্যাপারীরা প্রতি কেজি আলু কিনছেন 4 থেকে 5 টাকা কেজি দরে। দফায় দফায় বেড়েছে কৃষি উপকরণের দাম, বেড়েছে উৎপাদন খরচও। উৎপাদিত আলু হাটে তোলার পর নিয়ন্ত্রণহীন বাজারে ন্যূনতম দর না পাওয়ার অভিযোগ করছেন চাষিরা। 4 টাকা 8 টাকা কেজি আলু বেচে কৃষকের তো কোনো দাম আসবে না। 1 বস্তা আলু সার কিনতে গেলে 3 মণ আলু বেচতে হবে। আজকে আলুর বাজার 300, 250, 400 এই দিয়ে আমাদের চলছে না গো, তাহলে কীটনাশক কেন এত দাম হয়? ব্যাপারীরা বলছেন আলুর বাড়তি সরবরাহে কমেছে দাম। আমদানি প্রচুর এবং রমজান মাসের জন্য আলু একটু খাচ্ছে কম, এই জন্য দাম কম। আলুর বেচা কিনা নাই, আলুর 240, 250, 300 টাকা এমন। হাটে লাল পাপড়ি প্রতিমন 400 টাকা থেকে 450 টাকা, ডায়মন্ড 280 থেকে 300 টাকা, কার্ডিনাল 350 থেকে 400 টাকা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে জেলায় 22,000 হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6 লাখ মেট্রিক টন। নওগাঁর ভান্ডারপুর হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। ঈদ উপলক্ষে ক্রেতা বিক্রেতায় উপচে পড়া ভিড় টাঙ্গাইল শাড়ি ও বিপণী বিতানে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার কাদির তালুকদার, চলে যাচ্ছে তার কাছে।
ঈদ যত ঘনিয়ে আসছে ততই যেন টাঙ্গাইল শাড়ির মার্কেট এবং বিপণী বিতানগুলো জমজমাট হতে শুরু করেছে। টাঙ্গাইল শাড়ির মার্কেট মূলত যে পাইকারি যে মার্কেট রয়েছে সেই পাইকারি মার্কেট থেকে যারা খুচরা ক্রেতা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা মূলত করে থাকেন, তারা পছন্দ মতো তারা তাদের যে শোরুমগুলো রয়েছে সেই শোরুমগুলোতে শাড়ি কিনে নিয়ে আসেন এবং সেখানে কিন্তু যারা খুচরা ক্রেতা রয়েছে, জনসাধারণ রয়েছে, সেই জনসাধারণের মধ্যে বিক্রি করে থাকেন। তা আমরা কথা বলেছিলাম এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘদিন আসলে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্য মন্দা গেলেও আসলে বর্তমানে যে রাজনৈতিক যে সরকারের হাতে ক্ষমতা গিয়েছে যে সেই কারণে কিন্তু আসলে ব্যবসা একটু ভালো যাচ্ছে। তবে শাড়ির যে বাজার, টাঙ্গাইল শাড়ির যে বাজার, সেই টাঙ্গাইল শাড়ির বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। আমরা তাঁতিদের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে বলেছে যে আসলে গত বছরের তুলনায় এবছর কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে এবং যে চাহিদা রয়েছে টাঙ্গাইল শাড়ির চাহিদা, সেই চাহিদাও বেড়েছে বলে জানিয়েছেন। এছাড়াও টাঙ্গাইল শাড়ি সহ অন্যান্য যে পোশাক রয়েছেন সেখানেও কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখেছি। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইল শাড়ির বিস্তারিত খবর। ঈদ কেনাকাটার খবর যাতে এখন সরাসরি টাঙ্গাইলে। রমজান উপলক্ষে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ হেলিকপ্টার অফার। এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন হেলিকপ্টার ভ্রমণের সুযোগ এবং আকর্ষণীয় ক্যাশব্যাক রিওয়ার্ড। ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের জুতা, পোশাক, অনলাইন শপিং, ইলেকট্রনিক্স, সুপার স্টোর এবং রেস্টুরেন্ট সহ নির্দিষ্ট বিভিন্ন ক্যাটাগরির মার্চেন্টদের নগদ অ্যাপ বা ইউএসএসডি ডায়াল করে পেমেন্ট করতে হবে। মার্চেন্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ পেমেন্টের ভিত্তিতে পয়েন্ট তালিকার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে 2000 টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। টানা আড়াই মাস ধরে বিশ্ববাজারে বাড়ছে দুগ্ধ জাতীয় পণ্যের দাম। জিডির মার্চের প্রথম নিলামে সবচেয়ে বেশি বেড়েছে ননি ছাড়া গুঁড়া দুধ ও মোজারেলার দর। গ্লোবাল রেডি ট্রেড জিডিটির মার্চের প্রথম নিলামের তথ্য বলছে দুগ্ধজাতীয় পণ্যের দাম 5.7% বেড়েছে। নিলামে ননিযুক্ত গুঁড়ো দুধের দাম বেড়েছে 4.5%। টন প্রতি গড়মূল্য পৌঁছেছে $3,863। জিডিটি মূল্যসূচকের সবশেষ নিলামে সবচেয়ে বেশি ননি ছাড়া গুঁড়া দুধের দাম 9.1% বেড়ে প্রতি টনের গড়মূল্য দাঁড়িয়েছে $3,243। 7.9% বেড়ে মোজারেলার টন প্রতি গড়মূল্য দাঁড়িয়েছে $4,189। আর পনিরের দাম 4.3% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $4,920। তবে কমেছে লেকটোজের দাম 3.9% কমে প্রতি টনের দাম হয়েছে $1,459। ফরহাদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্য সংঘাতে বিভিন্ন দেশে আটকা হাজারো বাংলাদেশি বিশেষ বিমানে দুবাই থেকে ঢাকা ফিরলেন 189 যাত্রী। 6 দিনে 219টি ফ্লাইট বাতিল। বিমানবন্দরে 58% কমল সারচার্জ। টেকসই এভিয়েশন শিল্প গড়ায় মাইল ফলক, বলছেন সংশ্লিষ্টরা। টিকে থাকা সহজ হবে আশা এয়ারলাইন্সের। এবং আমদানি শুল্ক ভ্যাট কমানোর পর অস্থির এলপিজির বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে 1,500 টাকা পর্যন্ত। উপেক্ষিত নির্ধারিত দাম কারসাজি হয় রসিদে। এই ছিল এ সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।